সিএনজি থেকে নামতেই মামার ফোন। আমি নিধি আপুর কাছে কলটা দিলাম। নিধি আপু সব কিছু বুঝিয়ে দিল। মামা বলে আসতে হবে নাকি? নিধি আপু বলে দিল না তেমন কিছু হয়নি, ডাক্তার দেখিয়ে কিছু মেডিসিন নিলেই হবে। এই বলেই আপু কলটা কেটে দিল। আমরা হাসপাতালের ভিতরে ঢুকলাম। হাসপাতালের সবচেয়ে বড় ডাক্তারের কেবিনে গেলাম। কেবিনে গিয়ে দেখি এটা তো আমার মামার বন্ধু। ওনাদের বাসায় আগে অনেক গেছি। অনেক দিন এই আঙ্কেলের সাথে দেখা হয় না। আসতে পারি আঙ্কেল? নীল, তুমি এখানে? আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো নীল? আলহামদুলিল্লাহ ভালো আঙ্কেল, আপনি? ভালো। বাট তোমার হাতে কি হয়েছে? ব্লাড কেন? একটা অ্যাক্সিডেন্টে একটু কেটে গেছে। সাথে এটা কে তোমার? হবু বউ আঙ্কেল। কেমন আছো মা? আলহামদুলিল্লাহ ভালো। আপনি? ভালো। এমন সময় একজন নার্স এসে বলল একটা রোগীর অবস্থা খুব খারাপ। আঙ্কেল আমাকে বলল আমি একটা নার্স পাঠিয়ে দিচ্ছি, তোমরা বসো। আঙ্কেল চলে গেল। আমরা বসলাম। কিছুক্ষণ পরে একটা নার্স আসলো। নার্সের বয়সটা একদম কম, মনে হয় মেডিকেল কলেজের স্টুডেন্ট, আর একটু স্মার্টও। ভাইয়া, কি হয়েছে? হাত কেটেছে। তারপর মেয়েটি একটা ইঞ্জেকশন বের করলো। এটা দিয়ে কী করবেন? সেলাই করতে হবে, তাই ইঞ্জেকশন দিয়ে অবশ করে নিব। আপু আমি ইঞ্জেকশন নেব না। ইঞ্জেকশন দেওয়াটা কি খুব জরুরি? হ্যাঁ আপু, না হলে অনেক ব্যথা পাবে। আর ওনার মতো কিউট ছেলেকে আমি ব্যথা দিতে পারবো না। আপনাকে এখানে কে কিউট সেটা দেখতে পাঠানো হয়েছে? সরি। নিধি আপু আমাকে জড়িয়ে ধরলো, তারপর আমাকে ইঞ্জেকশন দিয়ে দিল। আসলে ইঞ্জেকশন অনেক ভয় পাই আমি। তারপর হাত ওয়াশ করে সেলাই করে দিতে লাগলো। তারপর নার্স বলল। আচ্ছা, একটা প্রশ্ন করি। আমি বললাম ওকে করেন। আচ্ছা, আপনারা কি কাজিন? হ্যাঁ। বাট আপনাদের ব্যবহারে তো মনে হচ্ছে না। আসলে নিধি আপু আমার চাচাতো বোন এবং হবু বউ। হো, তার জন্যই তো বলি, একটা কাজিন তো আর জড়িয়ে ধরবে না এমন করে। কথা বলতে বলতে সব কিছু কমপ্লিট হয়ে গেল। আমরা আঙ্কেলের কাছ থেকে বিদায় নিয়ে হাসপাতালের সামনে চলে আসলাম। সিএনজি ড্রাইভার এখনও সিএনজি নিয়ে বসে আছে। আমরা গিয়ে সিএনজিতে বসলাম। বাসার ঠিকানা বললাম। আমাদের বাসার সামনে সিএনজি ব্রেক করলো। আমরা ভাড়া মিটিয়ে বাসায় গিয়ে কলিং বেল বাজালাম। দেখি নানু, মামা, মামি, লিমা, হিয়া সবাই আছে। আমরা দুজন সবার সামনে গিয়ে দাঁড়ালাম। এত রাতে তোমাদের বাসার বাইরে কে যেতে বলেছে? সরি মামা। আজকে তোমাদের কিছু হলে আপুকে কি জবাব দিতাম আমি? কিছু হয়নি তো। যাও নীল, তুমি গিয়ে রেস্ট করো। ওকে। এই বলে আমি রুমে চলে গেলাম। আমার পিছনে পিছনে নিধি আপু আসলো। আপু এসে আমার পাশে বসলো। আজকে আমার জন্য তোর এই অবস্থা হলো। এই কথাটা আরেকবার বললে তোমার খবর আছে বলে দিলাম। ডিনার করবি না? না। কেন? দেখো না হাতটা কাটা আমার। ওয়েট, আমি নিয়ে আসছি। নিধি আপু নিচে চলে গেল। নিচে গিয়ে আমার জন্য খাবার নিয়ে আসলো। হাত ধুয়ে আমার সামনে খাবার তুলে ধরলো। আমি খেয়ে নিলাম। তুমি খাবে না? পরে খাবো। আমার সাথে খাও। তোর সাথে কি করে খাবো? এক লোকমা তুমি খাবে আর এক লোকমা আমাকে খাইয়ে দিবে। ওকে। এভাবে আমাদের খাওয়া শেষ হলো। খাওয়া শেষে নিধি আপু প্লেট নিয়ে নিচে চলে গেল। আমার রুমে এসে আমার পাশে বসলো। অনেক রাত হয়েছে, রুমে চলে যাও। না, আজকে আমি তোর সাথেই থাকবো। না হবে না। কেন? যদি আমি কিছু করে ফেলি? আমি তো এটাই চাই, আর তোর জোর করতে হবে না, তুই চাইলে এমনিতেই হবে। পাগল হয়ে গেছে তুমি। কেন? সব মেয়ে তার ইজ্জত রক্ষা করতেছে, আর তুমি কি না? তুই তো আমার স্বামী। বাট হবু স্বামী। ফের এক কথা, দাঁড়া তোর ব্যবস্থা করতেছি। এই বলে আপু আমার মোবাইলটা নিল। নিয়ে আম্মুর নাম্বারে কল করলো। আম্মুর কল রিসিভ করলো। কেমন আছিস নীল? ছোট আম্মু, আমি নিধি। হ্যাঁ মামনি, বলো। ঢাকা আসলেই আমাদের বিয়ে দিয়ে দেবে। এত তাড়াতাড়ি করার কি দরকার? তোদের লেখাপড়া শেষ হোক তারপর। না, আমি এতদিন ওয়েট করতে পারবো না। আচ্ছা, দেখা যাবে। আগে ঢাকা আসো। না, শিওর দিয়ে বলো, না হলে। তোমরা কাজী অফিসে গিয়ে বিয়ে করে ফেলবে। না, তোমাদের বিয়ে করতে হবে না। আসলেই তোমাদের বিয়ে দিয়ে দিব। ধন্যবাদ আম্মু। আমার ছেলেটাকে পাওয়ার জন্য একেবারে মরিয়া হয়ে গেছিস। কি করব বলো, তোমার ছেলেকে ছাড়া যে কিছু ভাবতে পারি না। আচ্ছা, নীলের কাছে দে। ওকে। এরপর আমি আম্মুর সাথে কথা বলে কল কেটে দিলাম। নিধি আবুকে রুম থেকে বাহির করে আমি দরজা লাগিয়ে দিলাম। আমি সাধারণত রুমের দরজা লক করি না, বাট গতকাল রাতের মতো আজকেও রুমে আসতে পারে। আমি ঘুমিয়ে পড়লাম। কালকে পরের দিন আমার জন্য একটা স্পেশাল দিন।
কালকে অনেক কাজ বাকি আছে। সকালে দরজা ধাক্কানোর শব্দে আমার ঘুম ভেঙে গেল। ধাক্কা আসছে তো ধাক্কাচ্ছে, থামার কোনো নামই নেই। এটা নিধি আপু ছাড়া আর কারো কাজ না। এক রাশ বিরক্ত নিয়ে দরজাটা খুলে দিলাম। খুলে দেখি নিধি আপুই দাঁড়িয়ে আছে। এত সকালে ডাকতেছো কেন? কয়টা বাজে খেয়াল আছে? হ্যাঁ, 9টা বাজে। এখনো তোর সকাল। তা নয়তো কি? ফ্রেশ হবি না? হুম। একা একা পারবি? না। এরপর নিধি আপু আমাকে নিয়ে ওয়াশরুমে চলে গেল। ফ্রেশ হয়ে ওয়াশরুম থেকে বের হলাম। নানু, মামা, মামি রুমে আসলো। এখন কেমন আছি এসব জেনে সবাই চলে গেল। নিধি আপু বলল, আমি এখন চাই, 30 মিনিট পরে খাবার নিয়ে আসবো। নিধি আপু চলে গেল। হিয়া আর লিমা রুমে আসলো। এখন কি অবস্থা ভাইয়া? ভালো। একটা কাজ করে দিতে হবে তোমাদের দুজনের। কি কাজ? তারপর আমি সব কিছু বুঝিয়ে বললাম। ওরা রাজি হয়ে গেল। নিধি আপু রুমে আসলো। রুমে এসে আমাকে খাইয়ে দিল। এইভাবে দুপুর হয়ে গেল। দুপুরে খাবারে খাইয়ে দিল নিধি আপু। আচ্ছা, কালকের দিনের কথা কি তোর মনে আছে? কেন, কালকে কি হয়েছিল? সত্যি জানিস না নাকি ফান করছিস? কালকে কি তোমার নানার জন্মবার্ষিকী নাকি? এরকম স্পেশাল একটা দিন ভুলে গেলি? আচ্ছা, কি হয়েছে বলবা তো? আর কালকে কি? কিছু না। আর কালকে কি? নিধি আপু রুম থেকে চলে গেল। কালকে নিধি আপুর জন্মদিন। আবু ভাবছে সত্যি আমি ভুলে গেছি, তাই মন খারাপ করে চলে গেল রুম থেকে। আমি ফোন দিয়ে লিমা আর হিয়াকে আসতে বললাম। ওরা আসলো। প্ল্যানিং মোতাবেক হিয়া আর লিমা নিধি আপুকে নিয়ে বাইরে যাবে। এই সময়ে আমি সব কিছু ব্যবস্থা করে রাখবো আপুকে সারপ্রাইজ দেওয়ার জন্য। নিধি আপু বাইরে যেতে চাইল না, বাট হিয়া আর লিমার অতিরিক্ত জোর করাতে সাথে গেল। আমি এদিকে সজীবকে কল করে গাড়ি নিয়ে আসতে বললাম। এরপর আমরা মার্কেটে চলে গেলাম। প্রয়োজনে সব কিছু কেনাকাটা করে বাসায় চলে আসলাম। ছাদে চলে গেলাম আমি আর সজীব। ছাদে গিয়ে ফার্স্টে ছাদ স্লাইডিং করলাম। আস্তে আস্তে সব কিছু শেষ দিলাম। সন্ধ্যা হয়ে গেল। আমি আর সজীব আমার রুমে চলে গেলাম। রাত 8টার দিকে নিধি আপু বাসে আসলো। হিয়া আর লিমাকে মনে মনে একটা ধন্যবাদ দিলাম। নিধি আপু বাসায় এসে আমার রুমে আসলো। সজীবকে আমার রুমে দেখে একটু কথা বলেই চলে গেল। হিয়া সজীবকে দেখে আরও বেশি অবাক হলো। আমি হিয়াকে বললাম নিধি আপুর দিকে নজর রাখতে। কোনো মতেই জানি নিধি আপু ছাদে যেতে না পারে। আর লিমাকে পাঠালাম ছাদে কিছু কাজ বাকি আছে সেগুলো কমপ্লিট করতে। রাতে সবাই ডিনার করে যে যার রুমে চলে গেলাম। রাত বাজে 11:30। আমি সজীবকে ছাদে যেতে বললাম। নানু, মামি, মামা, হিয়া, লিমা ছাদে চলে গেল। আমি নিধি আপু রুমে গেলাম। দেখি আমার পিক দেখতেছে ফোনে। আপু, তুই আমার রুমে কি মনে করে? এদিকে আসো। আচ্ছা। নিধি আপু আসলো। আমি নিধি আপুর চোখটা বেঁধে দিলাম। আমি নিধি আপুকে কোলে তুলে নিলাম। আজকে এত রোম্যান্টিক? এত ওজন কেন তুমি? এতটুকুতে এরকম? যখন বেবি হবে তখন তো মোটা হব, তখন নিবি কি করে? দেখা যাবে। আমি নিধি আপুকে নিয়ে হাঁটতে লাগলাম। নিধি আপু বলতেছে, কই নিয়ে যাচ্ছিস? আমি কিছু বলছি না, ছাদে চলে গেলাম। একটা টেবিলে কেক রাখা হয়েছে। কেকের সামনে আপুকে নামিয়ে দিলাম। রাত 12টা বেজে গেল। আমি আপুর চোখ মুক্ত করে দিলাম। সবাই একসাথে বলতে লাগলাম, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার নিধি। এসব দেখে নিধি আপু আমাকে জড়িয়ে ধরে কেঁদে দিল। আমি নিধি আপুকে আমার বাহু ধরে নিয়ে নিলাম। পরে মামা বলল, আরে আজকের দিনে কাঁদতে নেই। এরপর নিধি আপু কেক কাটলো। ফার্স্টে আমাকে খাইয়ে দিল। তারপর নানুকে একে একে সবাইকে খাইয়ে দিল। সবাই গিফট দিয়ে নিচে চলে গেল। আমি নিধি আপুর হাতে একগুচ্ছ কাঠগোলাপ দিলাম। আপু খুশি হয়ে আমাকে একটু মিষ্টি খাইয়ে দিল। একটা দোলনা ফুল দিয়ে অনেক সুন্দর করে সাজানো হয়েছে। আমরা গিয়ে ওঠে বসলাম। নিধি আপু আমার বুকে মাথা রাখলাম। দুপুরে যখন জিজ্ঞাসলাম তখন না করলে কেন? বললে কি সারপ্রাইজটা থাকবে? জানো কতটা কষ্ট পেয়েছি? সরি, আর হবে না। সব সময় এমন করে ভালোবাসবে তো? মৃত্যুর আগ পর্যন্ত তোমাকে ভালোবেসে যাব। নিধি আপু আমাকে অনেক শক্ত করে জড়িয়ে ধরল আর বলল, কেকের নাম লেখাটা অনেক সুন্দর ছিল। কেকে লেখেছিল, হ্যাপি বার্থডে সিনিয়র প্রিয়সী। আমিও আপুকে অনেক শক্ত করে জড়িয়ে ধরলাম। আপু আমার মুখে ঘুমিয়ে পড়ল। আমি নিধি আপুর কপালে একটা চুমু খেয়ে বললাম, ভালোবাসি পাগলি, নিজের চাইতেও বেশি ভালোবাসি।